আগের ভিডিওটাতে আমরা ভেক্টর পদ্ধতিতে কিভাবে সামান্তরিকের এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেটা শিখেছি। কারোর যদি আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা দেখে নাও, আর না হলে ওপরের আই বাটনটা ক্লিক করলেই তোমরা আগের ভিডিওটা পেয়ে যাবে। আজকে ভেক্টর চ্যাপ্টারটা থেকে যে নতুন টপিকটা পড়ব সেটা হলো তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের স্কেলার গুণ বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস এ ভেক্টর, বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। এবার সংজ্ঞাটা চলো দেখে নিই। আমি এখানে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এমন নিয়েছি যাদের কোনোটি শূন্য নয়, ঠিক আছে? তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস সি ভেক্টর এই ভেক্টর দুটির স্কেলার গুণ, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি স্কেলার গুণও বলা হয়। তোমরা প্রশ্ন করতেই পারো যে এটাকে স্কেলার গুণ কেন বলা হলো, এখানে তো এই যে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ রয়েছে, তাহলে এটাকে স্কেলার গুণ কেন বলা হয়? তোমরা খেয়াল করো, আমরা যখন ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ এমনি শিখেছিলাম দুটো ভেক্টরের ক্ষেত্রে, এ ভেক্টর ডট বি ভেক্টরের ক্ষেত্রে, তখন ওটাকে আমরা স্কেলার গুণ কেন বলেছিলাম? কারণ যে ডট প্রোডাক্টের ফলে যে অ্যান্সারটা দিত সেটা একটা স্কেলার ভ্যালু দিত। এখানে এই যে আমি প্রোডাক্টটা করব, যে স্কেলার প্রোডাক্টটা করব, এইটা করার পর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাও একটা স্কেলার ভ্যালু দেবে। এর জন্যই এই যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের যে এই যে প্রোডাক্টটা হচ্ছে, এই যে গুণটা হচ্ছে, এটাকে স্কেলার ট্রিপল প্রোডাক্ট বা ভেক্টর তিনটি স্কেলার গুণ বলা হয়। এটিকে আর একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটিকে এই বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি বলতে পারি? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এগুলো কিন্তু পুরো আলাদা আলাদা ভেক্টরগুলো, মাঝে কিন্তু কোনো কমা দিয়ে সেপারেট করতে যাবে না। যদি এ ভেক্টর এবং বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরটা কত হবে? এবার ভালো করে দেখো, এটা তো ডট প্রোডাক্ট, ঠিক আছে? তো এইটুকুর মধ্যে তো ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে ডট প্রোডাক্ট হলে আমি কিভাবে লিখতে পারি? মড এ ভেক্টর মড বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর কস থিটা মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঠিক আছে? এবার যদি এই বি ভেক্টর আর সি ভেক্টর, এই বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি ফাই ধরে নিই, তাহলে কি এটাকে আবার ভাঙা যাবে? এটাকে কিভাবে ভাঙা যাবে? এটাকে ভাঙা যাবে মড বি ভেক্টর মড সি ভেক্টর সাইন ফাই দিয়ে তারপর কস থিটা। তাহলে বুঝতে পারছো তো, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। যদিও এই আকারটা তোমাদের দরকার নেই, এটা কিছু স্পেশাল অঙ্কের ক্ষেত্রেই লাগে। তোমাদের মেন যেটা লাগবে সেটা হলো এই যে এই কনসেপ্টটা বুঝে রাখা, যে তোমাদের যদি বক্স এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দিয়ে দেয়, তার মানে তুমি কিন্তু এই অর্ডারে পরপর সাজাবে, মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এরপর যেটা আসছে সেটা দেখো, তিনটি ভেক্টরের স্কেলার গুণের জ্যামিতিক তাৎপর্য। এই জ্যামিতিক তাৎপর্যটা মানে কি? মানে আমরা এই যে স্কেলার গুণটা করছি তিনটে ভেক্টরের, এটা কি, এটার সাহায্যে আমি কি পাবো, ঠিক আছে? তাহলে চলো দেখি। মনে করি একটি আয়তঘনকের একটি শীর্ষ ও, ঠিক আছে? এখানে দেখো এই আয়তঘনকটার একটা শীর্ষ এই যে ও নিয়ে নিয়েছি, এবং ও মূলবিন্দু সাপেক্ষে, মানে এই শীর্ষবিন্দুটাকে আমি মূলবিন্দু ধরে নিয়েছি। এ, বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ ভেক্টর ইকুয়ালস টু স্মল এ ভেক্টর আমি ধরে নিয়েছি, ও বি ভেক্টর ইকুয়ালস টু স্মল বি ভেক্টর আমি ধরে নিয়েছি, ও সি ভেক্টর ইকুয়ালস টু স্মল সি ভেক্টর ধরা হয়েছে, ঠিক আছে? দেখো সেই বুঝেই এখানে করা হয়েছে, ও এ বরাবর স্মল এ ভেক্টর, ও বি বরাবর স্মল বি ভেক্টর, ও সি বরাবর স্মল সি ভেক্টর রয়েছে, আর এগুলো আমি যে কোনো নাম দিয়ে দিয়েছি। তাহলে এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর বা এই যে বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দ্বারা একটি আয়তঘনকের আয়তন প্রকাশ করা হয়। মানে এইটা দ্বারা এই যে আয়তঘনকটা রয়েছে, আয়তঘনকটার আয়তন প্রকাশ করা হয়, যার তিনটি বাহু হলো এই যে ও এ, ও বি আর হলো ও সি। এবার দেখো এর প্রমাণটা রয়েছে, কিন্তু এর প্রমাণটা প্রচণ্ড বড়, তো ওর জন্য আমি তোমাদের করাচ্ছি না সেটা। তোমাদের যদি কারোর প্রয়োজন মনে হয় তাহলে সেটা আমাকে জানাবে, আমি তাহলে তোমাদের আবার সেটা আলাদা ভিডিও করে বুঝিয়ে দেব। এবার যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো একটি চতুস্থলকের আয়তন বা ভলিউম অফ এ টেট্রাহেড্রন। এবার চতুস্থলক বা টেট্রাহেড্রন তো আমরা সবাই চিনি। টেট্রাহেড্রন দেখতে কীরকম হয়? এরকম একটা পিরামিড আকার হয়, যার ভূমিটা হয় একটা ত্রিভুজ। তো এখানে দেখো, মনে করি চতুস্থলকটির শীর্ষবিন্দু হলো ও, এই যে চতুস্থলকটির শীর্ষবিন্দু এটাকে ধরে নিয়েছি ও, ঠিক আছে? এবং মূলবিন্দু ও এর সাপেক্ষে
এ বি এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ ইকুয়ালস টু স্মল এ ভেক্টর, ও বি ইকুয়ালস টু স্মল বি ভেক্টর আর ও সি ইকুয়ালস টু স্মল সি ভেক্টর। এবার দেখো এই যে চতুস্তলকটা রয়েছে, এই চতুস্তলকটার ভূমি কোন ত্রিভুজটা বলো তো? এই ভূমিটা হলো এই যে ও বি সি, এই ত্রিভুজটা হলো এটা ভূমি। এই ছবিটা 2D আছে, এর জন্য হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা এটা পড়ে নাও, তারপরে আমি তোমাদের 3D ছবি দেখাচ্ছি। এখানে দেখো চতুস্তলকটির আয়তন কি হবে? চতুস্তলকটির আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমরা যখন পিরামিড পড়েছিলাম তখন এটা আমরা করেছিলাম যে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই ভূমির ক্ষেত্রফলটা মানে এই যে ও বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তো শিখলামই, আগের ভিডিওটাতে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। যার যদি এরকম সংলগ্ন বাহু দুটো দেওয়া থাকে তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে এই ত্রিভুজটার সংলগ্ন দুটো বাহু দেওয়া রয়েছে, এখানে ও বি আর এটা ও সি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কত পাবো? হাফ অফ মড বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইন্টু কি উচ্চতা। উচ্চতাটা কার? উচ্চতাটা হলো এই চতুস্তলকটার উচ্চতা, ঠিক আছে? সেটা কিন্তু আমাদের এখান থেকে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না কি হতে পারে। 1/3 ইন্টু হাফ রয়েছে, ঠিক আছে? তো এই দুটোকে আমি মাল্টিপ্লাই করে 1/6 করে নিলাম। এবার এই যে বক্স অফ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা ইকুয়ালস টু কি? এটা হলো সামান্তরিকটার ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল তোমরা জানো, যার সংলগ্ন বাহু বা অ্যাডজেসেন্ট সাইডসে এই বি ভেক্টর এবং সি ভেক্টর থাকে। তাহলে এবার তোমরা বলো, যদি সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা যোগ হয়, সামান্তরিকটা তো একটা 2D ফিগার, এবার ওর সাথে উচ্চতা যদি যোগ হয় তাহলে সেটাকে একটা 3D ফিগার তৈরি হবে। আর সামান্তরিকের 3D ফিগার কি, বা প্যারালেলোগ্রামে 3D ফিগারটা কি হয়? সেটা একটা প্যারালেলোপাইড হয় বা আয়তঘনক হয়। তাহলে সেই আয়তঘনকের আয়তনটা তৈরি হয়ে যাবে, কারণ ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা যোগ হয়, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আয়তনটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতাই হয় হলো আয়তন। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে ইকুয়ালস টু 1/6 ইন্টু আয়তঘনকের আয়তন, ঠিক আছে? তাহলে ইকুয়ালস টু কি? এখানে 1/6 দিয়ে মড অফ বক্স এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর। আয়তঘনকের আয়তনটা আমরা তো জানি যে আয়তঘনকের যদি কোনো 3টি বাহু দেওয়া থাকে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বরাবর, তাহলে সেই আয়তঘনকটার আয়তন হয় বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বা এই 3টে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট হিসাবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো চতুস্তলকে যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বরাবর বাহু দেওয়া থাকে তাহলে সেই চতুস্তলকটার আয়তন হয় হলো 1/6 মড অফ বক্স এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এবার এই মড সাইনটা কেন দিয়েছি? তোমরা জানো যে আয়তনও বলো বা ক্ষেত্রফল বলো, আয়তনই হোক বা ক্ষেত্রফলই হোক, তাদের মান কখনো ঋণাত্মক হয় না। যদি ঋণাত্মক চলেও আসে তাহলে কিন্তু সেটা তোমরা ধনাত্মক হিসাবে গ্রহণ করবে। তাহলে এটাই হলো চতুস্তলকের আয়তনের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একটা আয়তঘনকের মধ্যে 6টা চতুস্তলক থাকতে পারে। সেটা তাহলে কয়েকটা আমি তোমাদের ছবি দেখাচ্ছি, সেই ছবির সাহায্যে তোমরা বুঝতে পারবে। এটা হলো একটা টেট্রাহেড্রন বা চতুস্তলকের জ্যামিতিক আকার, যেটাকে আমরা পিরামিড নামেও চিনি। দেখো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দেখাচ্ছি। এবার এই চতুস্তলক বা টেট্রাহেড্রনটা তৈরি কী করে হয়? এই মাঝে যে একটা উল্টো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি বেস বা ভূমি মনে করি, আর বাকি যে সাইডগুলোতে যে ট্রায়াঙ্গেলস রয়েছে সেগুলোকে যদি আমি ফোল্ড করি, তাহলে যে জ্যামিতিক আকারটা পাবো সেটাই হবে হলো একটা চতুস্তলক বা টেট্রাহেড্রনের আকার। এখানে একটা আয়তঘনক নিয়েছি যার 8টা শীর্ষবিন্দুকে আমি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 দিয়ে চিহ্নিত করেছি। এবার এই যে XYZ আছে, এই XYZ বরাবর গেছে হলো স্থানাঙ্ক অক্ষত্রয় বা কোঅর্ডিনেট অ্যাক্সিসেস। এরপর বোঝার সুবিধার্থে আমি এই যে আয়তঘনকটা রয়েছে, আয়তঘনকটাকে বিভিন্ন রং দিয়ে রং করা হলো। এরপর দেখো এটাকে যদি আমি 6টা ভাগে ভাগ করি নির্দিষ্ট নিয়ম মেনে, তাহলে 6টা সমান আয়তনে চতুস্তলকে পরিণত হবে। এইভাবেই এই ছবিটা থেকে তোমরা বুঝতে পারছো যে একটা আয়তঘনকের মধ্যে 6টা সমান মাপের চতুস্তলক কিন্তু থাকতে পারে, সেটাই কিন্তু এই প্রমাণে বলা হয়েছে। এবার যে টপিকটা আসছে সেটা দেখো, 3টি ভেক্টরের স্কেলার গুণের পদ্ধতি বা মেথড অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। মানে এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট তো আমি এতক্ষণ পড়ছি, তো স্কেলার ট্রিপল প্রোডাক্ট আমি করব কি করে সেটাই আমরা এবার শিখব। দেখো এ ভেক্টর যদি তোমার কাছে দেওয়া থাকে, এরকম একটা ভেক্টর
a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। এগুলো কিন্তু কোনোটা স্কোয়ার বা কিউব না, এটা কিন্তু সাফিক্সে 1, সাফিক্সে 2, সাফিক্সে 3 আছে। এবার বি ভেক্টর ইকুয়ালস টু b1i ক্যাপ প্লাস b2j ক্যাপ প্লাস b3k ক্যাপ আর সি ভেক্টর ইকুয়ালস টু c1i ক্যাপ c2j ক্যাপ c3k ক্যাপ, এটা দেওয়া রয়েছে। তাহলে সবসময় মনে রাখবে যে a ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু কত হয়, বক্স অফ a ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। ঠিক আছে, আর এটাকে কিভাবে আমরা প্রকাশ করতে পারি, এই যে একটা নির্ণায়ক নিয়ে নেব, নির্ণায়ক বরাবর প্রথমে যে ভেক্টরটা আছে তার কোফিশিয়েন্টগুলো নিয়ে নেব, এই যে i j k এর কোফিশিয়েন্টগুলো a1 a2 a3, তারপরে বি এর যে কোফিশিয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে নেব b1 b2 b3, আর তারপর সেমভাবে c1 এর ক্ষেত্রে নিয়ে নেব c1 c2 c3। তারপর আমরা নির্ণায়কটা সলভ করব, নির্ণায়কটা সলভ করে যে ভ্যালুটা পাবো সেটাই হয়ে যাবে এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরের ভ্যালু বা স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালু। আর তোমরা তো সবসময় জানো যে নির্ণায়ক সলভ করলে যে ভ্যালুটা পায় সেটা একটা স্কেলার ভ্যালু পায়, এর জন্যই এই যে প্রোডাক্টটা হয় এই প্রোডাক্টটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এরপর আমরা যেটা পড়ব সেটা হলো তিনটি ভেক্টরের স্কেলার গুণের ধর্মাবলী বা প্রপার্টিস অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এখানে সবসময় এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এই সাইকেলটা মনে রাখবে, মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, বি ভেক্টর থেকে সি ভেক্টরের দিকে, আর সি ভেক্টর থেকে এ ভেক্টরের দিকে। এটা মনে রেখে তোমার কোন কাজে লাগবে দেখো, যদি বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর থাকে এটা ইকুয়ালস টু বক্স অফ বি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু বক্স অফ সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, তার মানে এই তিনটের ভ্যালু কিন্তু সমান। ঠিক আছে, কিন্তু যদি এই সাইকেলটা কোনোভাবে উল্টে যায়, যেমন দেখো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু এখানে কি আছে মাইনাস অফ বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর। কেন মাইনাসটা আছে দেখো, বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর মানে কি উল্টো দিকে যাচ্ছে, তার মানে এটা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি উল্টো দিকে যায় তাহলে কি হয়ে যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে। মানে এখানে দেখো এ বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর এ ভেক্টর সি ভেক্টর। তাহলে বুঝতে পারছো কখন ইকুয়াল হবে আর কখন সামনে একটা মাইনাস আসবে। এবার 3 নম্বরে যেটা রয়েছে যে বক্স অফ কে দিয়ে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, যেখানে কে একটি নন জিরো স্কেলার, তাহলে এই কেটাকে আমি বাইরে বের করে আনতে পারি আর তারপর এখানে বক্সে আলাদা করে লিখতে পারি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তারপরে ফোর্থ যে প্রপার্টিটা আছে সেটা দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর সি ভেক্টর আর ডি ভেক্টর। ঠিক আছে, এটা ইকুয়ালস টু বক্স এ ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর প্লাস বক্স বি ভেক্টর সি ভেক্টর অ্যান্ড ডি ভেক্টর, এইভাবে আমি লিখে দিয়েছি। এবার ফিফথ যে প্রপার্টিটা আছে সেটাতে দেখো এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু 0 বা বি ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু 0 বা সি ভেক্টর সি ভেক্টর এ ভেক্টর ইকুয়ালস টু 0 ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে। এবার এটা কেন করেছি, যদি দেখো কোনো বক্স ফাংশনে দুটো ভেক্টর সেম তাহলে সেই বক্স ফাংশনটার ভ্যালু হবে 0। মানে এখানে দেখো দুটো ভেক্টর সেম ছিল, এখানেও দুটো ভেক্টর সেম, এখানেও দুটো ভেক্টর সেম, তাহলে এই বক্স ফাংশনটার ভ্যালু হবে 0। এরপর যেটা আসছে তিনটি ভেক্টর একতলীয় হওয়ার সূত্র বা কন্ডিশন অফ কোপ্ল্যানারিটি অফ 3 ভেক্টরস। তিনটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর একতলীয় হবে যদি এবং কেবলমাত্র যদি, মানে ইংলিশে যেটাকে বলা হয় ইফ অ্যান্ড ওনলি ইফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু 0। এবারে যদি এবং কেবলমাত্র যদি বা ইফ অ্যান্ড ওনলি ইফ কথাটার মানে কি, কথাটার মানে হলো তোমাকে যদি বলা হয় এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরটা একতলীয়, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। আবার তোমাকে যদি দিয়ে দেওয়া হয় যে এই প্রপার্টিটা, এইটা যদি তোমাদের দিয়ে দেওয়া হয় যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু 0, তাহলে তোমরা উল্টোভাবে বলে দেবে যে তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরটা একতলীয়। তার মানে বুঝতে পারছো ভাইস ভার্সা। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না, অনেক সময় আমি এখান থেকে এখানে যেতে পারি কিন্তু এখান থেকে হয়তো উল্টো দিকটায় নাও যেতে পারি, কিন্তু এক্ষেত্রে একতলীয় হওয়ার সত্যি কি ও বলে দিয়েছে ইফ অ্যান্ড ওনলি, তাহলে আমি এই কন্ডিশন থেকে এই কন্ডিশনে যেতে পারি, এবার এই কন্ডিশন থেকে এই কন্ডিশনেও চলে আসতে পারি। এবার আমরা যতটা পড়লাম সেই সম্পর্কে একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে তিনটে ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে, এই তিনটে ভেক্টর দ্বারা আয়তঘনকের তিনটি বাহু সূচিত হলে আয়তঘনকটির আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে
এখানে আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর ইকুয়ালস টু প্রথম ভেক্টরটা, বি ভেক্টরটা দ্বিতীয় ভেক্টরটা, স্মল সি ভেক্টরটা দিয়ে তৃতীয় ভেক্টর। তাহলে আয়তঘনকটির আয়তন কি হবে? ভি ইকুয়ালস টু, যদি আমি আয়তনটাকে ভি ধরে নিই, ঠিক আছে, এখানে আয়তনটা আমি ভি ধরে নিয়েছি, ভি ইকুয়ালস টু কি বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এবার আমি এর কোফিশিয়েন্টগুলো সব বসিয়ে নিই, সহগগুলো 1 1 1, বি এর হলো 1 2 2, আর সি এর হলো 1 -2 4। দেখো পরপর আমি রো ওয়াইজ পরপর বসাতে বসাতে চলে গেলাম। তারপর যখন নির্ণায়কটা সলভ করলাম, যে ভ্যালুটা পেলাম সেটা হলো 6 ঘন একক, কারণ আমরা আয়তনের একক কি জানি? ঘন একক, তো সেটা বা কিউবিক ইউনিট। এরপর দেখো এক্সাম্পল 2, দেখাও যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এই তিনটে ভেক্টর হলো সামতলিক, মানে সামতলিক বা একতলীয়। তাহলে একতলীয় হওয়ার শর্ত কি? একতলীয় হওয়ার শর্ত হলো বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের ভ্যালুটা কত হয়? 0। তাহলে আমি সেটাই করব। তাহলে দেখো সেইভাবে সাজিয়ে নিয়েছি, এর কোফিশিয়েন্টগুলো পরপর লিখে নিয়েছি, বি এরগুলোও লিখে নিয়েছি পরপর, সি এরগুলোও লিখে নিয়েছি। এবার যখন আমি ডিটারমিনেন্টটা সলভ করলাম তখন ভ্যালু কত আসলো? 0। তার মানে বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের ভ্যালুটা কত? 0। তাহলে স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই তিনটি হলো সামতলিক ভেক্টর। তাহলে এখান থেকে প্রমাণিত। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে, তো তোমরা ভালো করে এগুলো করবে। এরপর যেটা রয়েছে এইটা একটু আলাদা, এটা খেয়াল করো পার্থক্যটা কোথায়। দেখাও যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা এই তিনটে হলো সামতলিক ভেক্টর। আগের অঙ্কগুলোতে যখন ছিল এটা খেয়াল করো, এই সব অঙ্কগুলোতেও বলা ছিল সামতলিক, কিন্তু এখানে দেখো মানে ইউনিট অ্যাক্সিস বরাবর যে সমস্ত ইউনিট ভেক্টরগুলো ছিল সেগুলোর সাপেক্ষে দেওয়া ছিল এ ভেক্টরের মানটা, বি ভেক্টরের মানটা, সি ভেক্টরের মানটা। কিন্তু এখানে যে ভেক্টরটা দিচ্ছে সেই ভেক্টরটা তুমি খেয়াল করো, এখানে কোনো আইজে কে দিয়ে নেই, এখানে ডিরেক্ট ভেক্টরগুলোই রয়েছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এবার এ ভেক্টরের ভ্যালু কত, বি ভেক্টরের ভ্যালু কত, সি ভেক্টরের ভ্যালু কত, এগুলো আমাকে দিয়ে দেয়নি, ঠিক আছে। আমাকে এখান থেকে প্রুফ করতে বলেছে যে প্রমাণ করো যে ভেক্টর তিনটি হলো সামতলিক। তাহলে এবার আমি এই অঙ্কগুলো কি করে করব? তাহলে সামতলিক প্রমাণ করতে হলে আমাকে কি করতে হবে? বক্স অফ এই ভেক্টর আর এই ভেক্টর, ঠিক আছে, তো তিনটে ভেক্টর পরপর লিখে নিলাম। এটাকে আমার 0 প্রুফ করতে হবে। 0 প্রুফ কি করে করব? তার মানে প্রথম ভেক্টরটা ডট এই ভেক্টরটা ক্রস এই ভেক্টরটা। এবার দেখো আমি সাধারণ নিয়মে ক্রস প্রোডাক্ট করেছি। প্রথমে এই ব্র্যাকেটটা, এই ক্রস প্রোডাক্টের কাজটা আগে করতে হবে আমাকে, ক্রস প্রোডাক্টের কাজটা সবসময় আগে করবে। তো মানে এই গুণের ক্ষেত্রে, এই সমস্ত গুণের ক্ষেত্রে ক্রস প্রোডাক্টটা আগে করে নেবে। তাহলে এখানে কি হবে? দেখো মাল্টিপ্লাই করে এখানে এরকম আসলো, পরপর প্রত্যেকটা মাল্টিপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো এই যে এখানে যেমন দেখো 3 2 6, তাহলে এটা এ ভেক্টর ক্রস এ ভেক্টর। সেমভাবে এখানে আবার এসছে 2 দিয়ে -2 দিয়ে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এভাবে সেমভাবে আমি এতগুলো পেয়েছি। এরপর দেখো এখানে আমি মাইনাসটা নিচ্ছি কেন? এখানে দেখো ছিল প্লাস অফ 3 বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কিন্তু আমি সমস্তগুলোকে এক করার জন্য আমি কি করব? এটাকে মাইনাস কমন নিয়ে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে নেব, ঠিক আছে। তো তাহলে এখানে একটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ছিল, এখানে একটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর চলে আসলো -3 দিয়ে, ঠিক আছে। সেমভাবে এবার দেখো যখন কোনো ভেক্টর মানে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর যদি সেম হয়ে যায় তাহলে তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কত হয়? 0। তাহলে এখান থেকে দেখো এইটা আর এটা হলো 0 হয়ে যাবে, আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমি এবার চেঞ্জ করে লিখি। এটা যেমন এ ভেক্টর ক্রস সি ভেক্টর ছিল, আর এখানে ছিল সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এখানে আমি কি করলাম? এটাকে আমি আবার মাইনাস কমন নিয়ে নিলাম, নিয়ে এটা হয়ে গেল +6 এ ভেক্টর ক্রস সি ভেক্টর। সেমভাবে এখানে দেখো এটা ছিল মাইনাস অফ বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর এখানে ছিল সি ভেক্টর ক্রস বি ভেক্টর, তো এখানেও মাইনাসটা কমন নিয়ে আমি করে দিলাম -2 বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এটা করার পর আমার মোটামুটি ক্রস প্রোডাক্টের কাজটা শেষ হয়ে গেছে। এবার আমি শুধু যোগ বিয়োগ করবো। তো যোগ বিয়োগ করে আমি যেটা পেলাম, যোগ বিয়োগ করার পর এই যে এইটা পেলাম, ঠিক আছে। এবার আমি ডট প্রোডাক্টের কাজটা করি। তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে এ ভেক্টর দিয়ে ডট করি, তাহলে দেখো -5 দিয়ে এই যে এ ভেক্টর ডট এইটা, সেমভাবে পরপর সমস্ত ডট প্রোডাক্টগুলো করতে থাকলাম। এবার এই যে এ ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মানে কি? বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর। এটা মানে কি? বক্স অফ এ ভেক্টর সি ভেক্টর। এটা মানে বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এইটুকু খেয়াল করো, এগুলো প্রত্যেকটাতে খেয়াল করো। এবার পরপর বক্সগুলো বসিয়ে দেবে। বক্সে বসানোর পর যেটা পেলাম, এই যে বক্সে বসানোর পর আমি এগুলো পেলাম। আমরা এবার পড়েছি যে যদি কোনো বক্সে দুটো ভেক্টর যদি সেম হয় তাহলে সেই বক্স ফাংশনটার ভ্যালুটা কত হবে? সেই বক্সটার ভ্যালু হবে হলো এখানে 0 হয়ে যাবে। তাহলে এইটা 0, এটা 0, এটা 0 হবে না, এখানে এটা 0 হবে, এটাও থাকবে, এটা 0 হবে, এটাও থাকবে, এটা 0,
আর এটা 0, তো পরপর সমস্ত বসিয়ে দিলাম। বসানোর পর দেখো যেগুলো বেঁচে থাকলো সেগুলোর মধ্যে এটা ছিল, এই যে এখানে ছিল ABC, এটা দেখো বিএসিটা কি, বিএসিটা উল্টো দিকে ঘুরছে, তোমরা ওটা সেই সাইকেলটা যেটা পড়ালাম সেখানে দেখবে বিএসিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটা বক্স অফ এবিসি লেখা যাবে। আবার সেমভাবে সিএবিটা দেখবে তুমি ক্লকওয়াইজই ঘুরছে, ঠিক আছে, তো মানে ওই সাইকেল মেনেই চলছে সিএবিটা, তাহলে এটা মাইনাসই থাকবে, এখানে আর এবিসি লিখতে গিয়ে আমার আর কোনো রকম মাইনাস কমন নিতে হবে না। তাহলে এই যে এগুলোকে যদি ক্যালকুলেশন করি তখন দেখো পেলাম ভ্যালুটা 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে 3টে ভেক্টর আমাকে দিয়ে দিয়েছিল, এই 3টে ভেক্টর হলো সামতলিক। এরপর দেখো এক্সাম্পল 4 যেটা আসছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে। এই ভেক্টর 3টি একতলীয় হলে ল্যামডা এর মান কত? এবার একতলীয় বা সমতলীয় বলেই দিয়েছে, তাহলে প্রশ্নানুযায়ী আমাকে কি দিয়ে দিয়েছে, বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে আমি এবার এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের বরাবর আমি সমস্ত কিছু লিখে নিলাম, মানে -4, -6, -2, এখানে -1, 4, 3, তারপরে রোতে হলো -8, -1 ল্যামডা, তুমি দেখতেই পাচ্ছ এখানে। এবার এই যে ডিটারমিনেন্টটা বা নির্ণায়কটা আছে এটাকে সলভ করার পর যেটা আমি পেলাম সেটা হলো ল্যামডা ইকুয়ালস টু 3। এরপর দেখো এক্সাম্পল 5টা রয়েছে, প্রমাণ করো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এবার এখান থেকে দেখো এলএইচএসে বুঝতেই পারছো যে এলএইচএসটাও কিন্তু একটা বক্স ফাংশন, এটা হলো বক্স অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর আর সি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর। আবার এইদিকে কি 2 ইন্টু বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে প্রমাণ যদি তোমাদের ঘুরিয়েও দেয়, এইভাবে না দিয়ে যদি তোমাদের অন্যভাবেও প্রশ্নটা দেয়, তাহলে কিন্তু তোমরা এই একইভাবে অঙ্কটা করবে, কোনো রকমভাবে ঘাবড়ে যেও না। তো চলো সলিউশনটা দেখি। এখানে দেখো সলিউশন যেটা রয়েছে এলএইচএসে আমি এগুলো পুরো পরপর লিখে নিলাম। এবার আমি কি বলেছি, ক্রস প্রোডাক্টের কাজটা আগে করবে, সেই ক্রস প্রোডাক্টটা আমি এখানে করেছি। এবার ক্রস প্রোডাক্ট করতে গিয়ে তুমি দেখো শুধু এই যে এই সি ক্রস সিটা এটা 0 চলে আসবে, বাকিগুলো সমস্ত পড়ে থাকছে। তারপর আমি কি করব, তারপর আমি এই ডট প্রোডাক্টগুলো করেছি। ডট প্রোডাক্ট করার পর কি আসলো, বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তারপর আসছে বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, এ ভেক্টর, তারপরেরটা এইরকম পরপর সমস্ত আমি লিখে নিলাম। লেখার পর তুমি দেখো এখানে এই যে এই পার্টটা 0 হচ্ছে, এটা 0, এটা 0, এটা 0, মানে 4টে পার্টই এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে, 4টে বক্সই ভ্যানিশ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে শুধুমাত্র এই 2টো বক্স। এবার এটা কি সাইক্লিকে, মানে এটা কি সাইক্লিক অর্ডার মানছে না মানছে না, তুমি দেখো এটা হলো বিসিএটা কিন্তু সাইক্লিক অর্ডার মানছে, মানে যে সাইকেলটা আমি তোমাদের দেখাচ্ছিলাম সেটা কিন্তু মানছে। তাহলে সেই অনুযায়ী এটাকে আমি লিখে দিতে পারি বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে ওখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এটা ইকুয়ালস টু 2 অফ বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এটাকে এবার আমি ভেঙে লিখে দিলাম যে এটা ইকুয়ালস টু 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, কারণ আমাকে আরএইচএসে এটাই প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল? এরপর যে এক্সাম্পলটা আসছে সেটা দেখো, এই ভেক্টর 3টে যদি সামতলিক হয় তাহলে দেখাতে বলেছে যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ বি। তাহলে সামতলিক হওয়ার কন্ডিশন কি, প্রশ্ন অনুযায়ী সামতলিক হওয়ার কন্ডিশন হলো এই যে বক্স ফাংশনটা এটা ইকুয়ালস টু 0। এই বক্সটা যদি 0 হয় তাহলে এই যে ডিটারমিনেন্ট বা নির্ণায়কটা যেটা দেখতে পাচ্ছ, নির্ণায়কটা আমি নিয়ে নিলাম। পরপর তোমরা তো এখন নির্ণায়ক করা শিখে গেছো কীভাবে আমি এটা নিচ্ছি। তারপর দেখো সলভ করার পর আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম সি স্কোয়ার ইকুয়ালস টু এবি, যেটা আমার প্রমাণ করা হয়ে গেল। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল। এবার দেখো একটা নোট রয়েছে, নোটটা হলো যদি 4টি বিন্দু এ, বি, সি এবং ডি এর অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে আয়তঘনকটির আয়তন হবে এবি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর। এবার দেখো আমি যে প্রথমে যে আয়তঘনকটা এঁকেছিলাম, যখন আমি আয়তঘনকের আয়তন বুঝিয়েছিলাম যে মানে বক্স ফাংশন দিয়ে বা স্কেলার ট্রিপল প্রোডাক্ট দিয়ে কি প্রকাশ করা হয় যে আয়তঘনকটির আয়তন, তো সেখানে যে আয়তঘনকটা ছিল সেখানে এখানে ছিল হলো মূলবিন্দুটা ও, সেই সাপেক্ষে ভেক্টরগুলো নেওয়া হয়েছিল, কিন্তু এখানে কোনো মূলবিন্দু নেওয়া হয়নি, এখানে ডিরেক্ট শীর্ষবিন্দু নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে শীর্ষবিন্দু সাপেক্ষে দেখো যদি এরকম হয় তাহলে যে আয়তনটি হবে, আয়তন হবে এবি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর। ঠিক আছে, সেটাই নিয়ে নেওয়া হয়েছে। সুতরাং বিন্দুগুলি সামতলিক হবে যখন কি, বিন্দুগুলি সামতলিক হবে যখন এই যে এই
স্কেলার ট্রিপল প্রোডাক্টের ভ্যালুটা হবে 0, মানে 4টি বিন্দু যদি সমতলিক হয় এটা হলো তার সূত্র। 4টে বিন্দু সমতলিক হওয়ার বা একতলীয় হওয়ার সূত্র হলো এইটা, যে এবি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর ইকুয়ালস টু 0। তো একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে এ বি সি ডি এই বিন্দুগুলো দিয়ে দিয়েছে। তাহলে বিন্দুগুলো যদি সমতলিক হয় তবে এক্স এর মান নির্ণয় করো। এবার বলেই দিয়েছে যে সমতলিক বিন্দুগুলো, তাহলে আমি ধরে নিচ্ছি মূলবিন্দু এক্স এর সাপেক্ষে বিন্দু 4টির অবস্থান ভেক্টর যথাক্রমে ও এ ভেক্টর ইকুয়ালস টু নিয়ে নিয়েছি, ও বি ভেক্টরটাও এই যে এখানটা সাজিয়ে লিখে নিয়েছি, ও সি ভেক্টরটাও লিখে নিয়েছি, আর ও ডি ভেক্টরটা আমি এই বরাবর লিখে নিয়েছি। তাহলে আমার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল হলো এ বি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর, এই যে এখানেও দেখতে পাচ্ছ। তাহলে আমাকে বার করতে হবে এ বি ভেক্টরটা। তাহলে আমি আগে এ বি ভেক্টরটা বার করি। এ বি ভেক্টর ইকুয়ালস টু ও বি মাইনাস ও এ, সেটা করা হলো। এসি ভেক্টর ইকুয়ালস টু ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ওটাও করা হলো। তারপর যেটা রয়েছে এডি ভেক্টর ইকুয়ালস টু ওডি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, সেটাও ক্যালকুলেশন করে বার করা হলো। এবার কি বলেছে? এই বিন্দু 4টি হলো সমতলিক। তাহলে সমতলিক হওয়ার শর্ত কি? সমতলিক হওয়ার শর্ত হলো এইটা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি লিখে দিলাম এটা ইকুয়ালস টু 0। এবার এই পরপর সহগগুলো সমস্ত বসিয়ে দিলাম। বসিয়ে দেখো এখানে ছিল 1 x মাইনাস 2 4, আর এখানে তো কোনো জের তো কোনো পার্টই ছিল না, তাহলে জের পার্টে এখানে 0 বসিয়ে দিলাম। তারপর যে নির্ণায়কটা সলভ করে যে ভ্যালুটা পেলাম, দেখো কি আসলো। এই যে নির্ণায়ক সলভ করার পর আমি যেটা পেলাম এক্স এর ভ্যালুটা হলো 5। তাহলে এক্স এর মান যদি 5 হয় তাহলে ওই বিন্দু 4টি সমতলিক। এবার তোমাদের আমি কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি। প্রথমটা দেখো, এই যে এই ভেক্টর 3টি দেওয়া রয়েছে, এরা যদি একতলীয় হয় তাহলে এক্স এর মান কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, তো তোমরা অঙ্কটা করবে। তারপর যেটা রয়েছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এ বি সি ডি বিন্দু 4টি একতলীয় যাদের অবস্থান ভেক্টরগুলো দিয়ে দেওয়া হয়েছে। এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমরা ওই সূত্রটাই ফেলবে, এ বি ভেক্টর ডট এসি ভেক্টর ক্রস এডি ভেক্টর, ওটাতে সূত্রটাই ফেলার পরে দেখবে ভ্যালুটা চলে আসবে 0। 0 হয়ে গেলে তার মানে বুঝতেই পারছো ওটা একতলীয়। তারপরে দেখো এই অঙ্কটা কিন্তু একটু ঘোরানো, এই অঙ্কটা কিন্তু আমি করিয়েও দিলাম, কিন্তু এটা একটু প্রশ্নটা একটু ঘোরানো আছে। এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সি ভেক্টর প্লাস এ ভেক্টর, ভেক্টর 3টি যদি সমতলিক হয়, মানে এই ভেক্টর 3টে যদি সমতলিক হয় তাহলে প্রমাণ করো এই ভেক্টর 3টিও সমতলিক। এবার এখানে দেখো হিন্টস আমি দিয়ে দিচ্ছি সেম অ্যাজ এক্সাম্পল 5। প্রথমে কি এই ভেক্টর 3টি সমতলিক, তার মানে এই যে এই ভেক্টরটা সমতলিক, তার মানে এই যে বক্স অফ এই ফাংশনটার ভ্যালু হবে 0। এবার আমি এক্সাম্পল 5-এ কিন্তু একটু আগেই প্রমাণ করলাম যে এটা ইকুয়ালস টু 2 ইন্টু বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটা প্রমাণ করা হয়ে গেছিলো এক্সাম্পল 5-এ। তাহলে যদি এটা সমতলিক হয় তাহলে বক্স এই দিকটার ভ্যালুটা কত? 0, আর এই দিকটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমি একবারে লিখে দিতে পারি যে এইটাও 0। তাহলে বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কখন 0 হয়? যখন এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর এই 3টে সমতলিক। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকম ডাউট থাকে তাহলে সেগুলো আমাকে জানাবে, আমি সলভ করে দেব। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারোর কাছে বই না থাকে তাহলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করো।